হাই বন্ধুরা, নমস্কার বন্ধুরা। তো আজকে হয়তো টাইটেল থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পারছেন, কারণ যখন আমরা রামায়ণের সিরিজ চালু করেছিলাম তখন আপনাদের কথা দিয়েছিলাম যে আমরা 21শে জুলাইয়ের সময় আমরা যে গুরু পূর্ণিমা, যে আমাদের গুরু পূর্ণিমা নিয়ে আমাদের যে একটা ভিডিও আসবে মহর্ষি ব্যাস বেদ ব্যাস বেদব্যাস। ঠিক আছে, তো ওনার শ্রীচরণে প্রণাম জানিয়ে আজকে আমার ভিডিও শুরু করছি। তো আপনাদের কথা দিয়েছিলাম সেই উদ্দেশ্যে মাঝখানে আমাদের যে জীবনের মহান শিক্ষা, যে মহাভারত সিরিজ চালু করেছিলাম, তার মধ্যেই এই ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে হলো, যেহেতু আপনাদের কথা দিয়েছিলাম। তো এরপরে আমরা যেরকম কন্টিনিউ মহাভারত সিরিজ ব্যাক টু ব্যাক ভিডিও আনবো। তো বিভিন্ন কারণবশত ভিডিও আসতে দেরি হচ্ছে, তো আপনারা অনেক সাপোর্ট করছেন, তাই আপনাদের আবারও অনুরোধ করব, যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটা, এই ধর্মীয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মেরে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনারা সহজে পেয়ে যান। যারা পুরাতন আছেন তারা নিচে কমেন্ট করুন আপনার ভিডিওগুলো কেমন লাগছে, কারণ আমি খুব সাধারণভাবে আপনাদের কাছে তুলে ধরি। ঠিক আছে, আমি কোনো ও, মানে খুব সাধারণভাবে আপনাদের সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে বিভিন্ন যে ভিডিও তুলে ধরি তার সংক্ষিপ্ত পরিচয় আপনাদের কাছে শেয়ার করি। ঠিক আছে, দেখুন, কোনো জাতি ধর্ম নির্বিশেষে ব্যক্তি বিশেষকে মনে আঘাত দেওয়া আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হলো এটাই, যে পরবর্তী প্রজন্ম এই ধর্মীয় জিনিসটাকে যাতে আরো বেশিভাবে শুনতে ইচ্ছা করে বা শোনানোর জন্য, তাই আমাদের এই উদ্দেশ্য। চলুন, আজকে বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করবো আজকের ভিডিওর মূল বিষয়বস্তু, মূল মূল বিষয়বস্তু। তো আজকে আমরা আলোচনা করব যে মহর্ষি বেদব্যাস, যে ঋষি, উনার কিছু গুরুত্বপূর্ণ পরিচয় নেব আমরা, যে আমাদের গুরু পূর্ণিমা উপলক্ষে যে ভিডিও, সেই উদ্দেশ্যে আমরা আজকে শুরু করছি। ভিডিওটি একটু লম্বা হবে, কারণ দেখুন, কথা বললে যদি বেদব্যাস মহর্ষি গুরুর কথা বলি তাহলে অনেক সময় লাগবে, কিন্তু আমরা সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে তুলে ধরবো। অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখুন, শেষ পর্যন্ত দেখুন, স্কিপ করবেন না, অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো দেখুন, ভিডিওটি শুরু করার আগে আমি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। প্রণাম জানিয়ে ওনাকে প্রণাম জানাই। তো দেখুন, বেদ একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে, মানে শিখাবদ্ধ থেকে থেকে গিয়েছিল, মানে সীমাবদ্ধ থেকে গিয়েছিল। তো সাধারণ মানুষের কাছে সেইভাবে পৌঁছাতে পারেনি। তো লিপিবদ্ধ ছিল না, তখন লিপিবদ্ধ ছিল না। এর জন্য এই সময় আহ বিস্মিত হয়ে যায়। তো প্রয়োজন ছিল লিপিবদ্ধ করার, আর সেই কাজটাই করে দেখিয়েছেন আমাদের গুরু মহর্ষি বেদব্যাস। তার নাম ব্যাসদেবও বলা হয়। তো আমরা তার সেই অনুভব, মানে তিনি সেই, আর সেই অনুভব করেছিলেন প্রথম, মানে বেদব্যাস, তিনি অনুভব করেছিলেন যে নিজের চেষ্টা বিভিন্ন আহ, ভাবে সংকলন করেন, নিজের চেষ্টাতে বিভিন্নভাবে সংকলন করেন। এই মহান ঋষির জন্য সনাতন ধর্মের প্রথম যে শাস্ত্র তৈরি হলো, প্রথম যে শাস্ত্র তৈরি হলো, তাই বেদকে আমরা বলি পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধর্মগ্রন্থ। ঠিক আছে, এবার আসছি আমরা ব্যাসদেবের কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে, জন্মকথা। উনি কে ছিলেন? বেদব্যাস হলেন বশিষ্ঠের সুপুত্র, অর্থাৎ নাতি ও শক্তি পৃত্ত বা পরাশরের পুত্র ছিলেন তিনি। পরাশর ঋষির পুত্র ছিলেন, এবং সুখদেবের পিতা অনেক কিছুই, মানে সুখদেবের পিতা ছিলেন, অনেক কিছুই রচিতা উনার। মহাজ্ঞানী ঋষি ও গুরু গুরু বেশিরভাগ পুরাণ তারই রচনা, বেশিরভাগ পুরাণ তারই রচনা। উনার রচনা নিয়ে মতভেদ আছে, অনেক মতভেদ আছে। শোনা যায় যে আহ, ওই নামে আরো ঋষি ছিলেন, এর কোনো প্রমাণ, যেহেতু মানে তার কারণও কোনো প্রমাণ পাওয়া যায়নি, মেলেনি। তো দেখুন, যমুনা নদীর ঘেরা নৌকায় ভিতর পরাশরমণি ও সত্যবতীর সাথে মিলিত হলে সত্যবতীর গর্ভবতী হন। এরপর পরাশর ও সত্যবতীর এই পুত্র আহ, যমুনা নদীর দ্বীপে জন্ম নেয়। এই পুত্র যমুনা নদীর দ্বীপে জন্ম নেয়। দ্বীপে জন্ম বলে তার নাম দ্বৈপায়ন। উনার মানে গায়ের রং ছিল কালো, তাই উনাকে বলা হয় কৃষ্ণ দ্বৈপায়ন। উনার আর এক নাম কৃষ্ণ দ্বৈপায়ন মহর্ষি বেদব্যাস। মাথায় কপিল বর্ণের জটা ছিল, কপিল বর্ণের জটা ও পিঙ্গল বর্ণের দাড়ি, চোখ উজ্জ্বল। বেদের সংকলন করার জন্য পরে তিনি বেদব্যাস নামে নাম হয়।
মানে বেদ সংকলন করেছিলেন বলে তার নাম বেদব্যাস হয়েছিল। ঠিক আছে। তো জন্মের পর মায়ের অনুমতি নিয়ে তপস্যার জন্য যাত্রা শুরু করে। ঠিক আছে। অধিক আশ্রম নামে আশ্রমে তপস্যা করেন তিনি। তার জন্মতিথিতে আজও আমরা গুরু পূর্ণিমা পালন করি, তার জন্ম উৎসব পালন করি গুরু পূর্ণিমা। তো এই উদ্দেশ্যে গুরু পূর্ণিমা পালন করা হয়। আমরা সকলে আজও মানে গুরু পূর্ণিমা পালন করি। জ্ঞানী মেধাবী ছিলেন, খুব কম বয়সে তিনি তপস্যার আগ্রহী ছিলেন। এক সময় দুর্ভিক্ষ আসে, সভ্যতা সংস্কৃতি হারিয়ে গিয়েছিল। মানুষ বেদের চর্চা করতে ভুলে গিয়েছিল, কারণ খাবার খোঁজে ব্যস্ত ছিলেন তিনি। তখন খাবার খোঁজে মানুষ ব্যস্ত ছিল। তাই যখন সব ঠিক হলো, বৃষ্টি এলো, তখন বেদকে হারিয়ে ফেলেছিলেন মানুষরা। তখন বেদকে হারিয়ে ফেলেছিলেন মানুষরা। তো বেদব্যাস প্রথম অনুভব করেছিলেন। তখন তিনি ভাবলেন যে সেগুলো লিখে ফেলাই ভালো। ঠিক আছে। 4টি ভাগে শ্রেণীবদ্ধ করা হয়েছিল। আজও এই 4 বেদের মানব সভ্যতার সর্বশ্রেষ্ঠ হিসাবে বিবেচিত হয়। ঠিক আছে। 4টি শিষ্যকে জ্ঞান প্রদান করেন। পৈলকে ঋগ্বেদ, ঠিক আছে, বৈশম্পায়নকে যজুর্বেদ ও জৈমিনীকে সামবেদ ও শক্তিত্বকে অথর্ববেদে পারদর্শী বা অভিজ্ঞ করে তোলেন। ঠিক আছে। শিষ্যরাই বেদকে দিকে দিকে ছড়িয়ে দেয়, তাই বেদ হারিয়ে যায়নি। বেদব্যাস রচিত মহাকাব্য মহাভারত হলো পঞ্চম বেদ বলা হয়। শুধুই রচনা নয়, তাকে মহাভারতের নায়কও বলা হয়। শুধু যে তিনি রচনা করেছিলেন তাই নয়, ওনাকে নায়কও বলা হয়, মহাভারতের নায়কও বলা হয়। তাই এই ঋষিকে জানতে হলে পঞ্চম বেদকে জানতে হবে, অর্থাৎ মহাভারতকে আমাদের জানতে হবে। শ্রীমদ্ ভগবত মহাভারতকে আমাদের জানতে হবে, ভালোভাবে ভালোভাবে জানতে হবে। এতেই আছে বেদব্যাসের জীবন কাহিনী, এতেই আছে। ঠিক আছে। তপস্যা যাওয়ার সময় মাতাকে বলে যান, যখনই দরকার পড়বে তাকে স্মরণ করলে তিনি আসবেন। পরবর্তীকালে রাজা শান্তনু সত্যবতীকে বিবাহ করে তাদের 2টি সন্তান হয়, বিচিত্রগণ চিত্তঙ্গদ ও বিচিত্র বীর্য। কিন্তু তারা যুবক অবস্থাতেই মারা যায়। তখন সত্যবতী হস্তিনাপুরের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে ভীমের সঙ্গে পরামর্শ করে স্মরণ করে তার পুত্র কৃষ্ণদ্বৈপায়ন অর্থাৎ বেদব্যাসকে তখন মাতার স্মরণের অনুরোধ। সব রীতি অনুযায়ী বিচিত্রবীর্যের 2 স্ত্রী অম্বিকা ও অম্বালিকার গর্ভে সন্তান প্রদান করে। ঠিক আছে। সন্তান প্রদান করে। অম্বিকার পুত্র হলো অন্ধ ধৃতরাষ্ট্র, আর অম্বালিকার পুত্র হলো শ্রীহীন পাণ্ডুর। এক দাসীর গর্ভে আরো একটি পুত্র প্রদান করে ব্যাসদেব। তো সেই পুত্র হলো মহাজ্ঞানী ও ধর্মপরায়ণ সর্বগুণ সম্পন্ন বিদুর। তারপর মানে বেদব্যাস এই 3 পুত্রকে ঘিরে ঘনীভূত হয় মহাভারতের কাহিনী এখান থেকে শুরু হয়। তো দেখুন, অ্যাকচুয়ালি আমরা যদি পঞ্চম বেদব্যাসের লেখা যে পঞ্চম বেদ, যে মহাভারত, সেইটাকে যদি খুঁটিয়ে পড়া যায়, তাহলে এনার জীবন কাহিনী অনেকটাই বুঝতে আমাদের সহজ হবে। তো যার পরিণতি সকলে জানে, মানে মহাভারতের কাহিনী এখান থেকে শুরু হয়। তো যার পরিণতি সকলেই জানে। বিশেষ আমরা এই যে সিরিজ চালু করেছি, সেখানে আমরা আস্তে আস্তে গুরুত্বপূর্ণ চরিত্র আপনাদের কাছে তুলে ধরবো। কয়েকটা 2টো না 3টে আপনারা ভিডিও পেয়েছেন। এরপরে আমরা গুরুত্বপূর্ণ চরিত্র আপনাদের কাছে তুলে ধরবো, তখন আরো জিনিসটা ক্লিয়ার হবে মহাভারত প্রসঙ্গে। তো বিশেষ বিশেষ মুহূর্তে তার উপস্থিতি যা ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। তার যে মানে কি বলবো, যে বিশেষ বিশেষ মুহূর্ত, এমন এমন মুহূর্ত আছে তার উপস্থিত যা ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছেন। নানা ঘটনা, নানা চরিত্র জানাবো এই মহাভারত সিরিজ আমরা চালু করেছি তার মধ্যে দিয়ে। ঠিক আছে। এ থেকে আমরা সকলে শিক্ষা নেব। এই সব মানে এর থেকে আমরা সকলে মিলে শিক্ষা নেব। ঠিক আছে। এই সব মানে ব্যাসদেবের ছাড়া সম্ভব ছিল না। এইসব মানে উনি মহর্ষি বেদব্যাস ছাড়া কোনো কিছুই সম্ভব ছিল না। ঠিক আছে। দ্রৌপদীর বিবাহ ঠিক আছে, দ্রৌপদীর বিবাহ মীমাংসা, ঠিক আছে,
কালধারী শতপুত্রের জন্ম, ঠিক আছে, কৌরবদের মৃত্যুর পর গান্ধারীর অভিশাপ দিয়ে ধ্বংস করতে চেয়েছিলেন ব্যাসদেবকে, ব্যাসদেবী তখন এই অনর্থ অভিশাপ থেকে বিরত থাকতে বলেন, ঠিক আছে। ধৃতরাষ্ট্র সারথি ও সঞ্জয়কে দিব্য দৃষ্টি প্রদান করে, তো আসল নায়ক হলো সঞ্জয় ব্যাসদেব। পরবর্তীকালে এই সঞ্জয়ের অনুরোধে তিনি মহাভারত রচনা করেন, সঞ্জয়ের অনুরোধেই মহাভারত রচনা করেছিলেন। হিন্দু ধর্মের প্রধান গুরু এই ঋষি, মানে আমরা হিন্দু সনাতন ধর্মের প্রধান গুরু হলেন এই মহর্ষি বেদব্যাস, ঠিক আছে, ব্যাসদেব যাকে বলা হয়, কৃষ্ণদ্বৈপায়ন। তাই তো শ্রীকৃষ্ণ বলেছেন, 4টি বেদের মধ্যে সামবেদ আমি, ঋষির মধ্যে ব্যাসদেব আমি, আর সরস্বতী নদীর তীরে বদ্রিকা আশ্রমে ব্যাসদেবের সমাধি নিয়েছিলেন। তাই মহর্ষি আহ, বেদব্যাস হলেন সকলের গুরু, সকলের পূজনীয়, দেবতুল্য। কোনো এক কোনো এক আষাঢ় মাসের পূর্ণিমাতে তার 5 শিষ্য গুরুর উদ্দেশ্যে যজ্ঞের আয়োজন করে। তারপর থেকেই এই তিথিটাই গুরু পূর্ণিমা নামে পালন করা হয় আমাদের সকলের কাছে। তাই গুরু প্রণাম মন্ত্র আমরা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম সংময়ী সে গুরুভের নমঃ। তবেম মাতা তবেম পিতা তবেম তবেম বন্ধু সংস্থা তবেম বিদ্যা তবেম সপং তম মম দেব দেহ। এই একটা সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে যে মহর্ষি বেদব্যাসের একটা পরিচয় নিলাম। তো এর পরবর্তী ভিডিওটা আমরা মহাভারতের সিরিজ আবার শুরু করব। তো আবার ওই পরবর্তী দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিও। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। নমস্কার।